যে এই দুর্ঘটনাটি আসলে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এবং এই দুর্ঘটনায় যে 12 জন মানুষ মারা গেল, তাদের পরিবারের কি পরিমাণ দুর্বিষহ জীবন যাপন চলে আসবে এবং যে মায়ের বুক খালি হলো কিংবা যে বাবার কুল খালি হলো কিংবা যে স্বামীর সহধর্মিনী মারা গেল কিংবা যে স্ত্রীর স্বামী ব্যতীত হলো, আসলে কে নেবে এর দায়ভার? প্রিয় দর্শক, শেরপুর থানায় যে 7 জন আছে তাদের মধ্যে 2 জনকে আবার এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। শনাক্ত হচ্ছে তারা, আর 5 জনকে শনাক্ত করা গিয়েছে। তাদের মধ্যে তাদেরকে সেই 5 জনকে আমরা আবার সরকারের পক্ষ থেকে 20,000 টাকা করে আমাদের জেলা প্রশাসক স্যারের সম্মতিক্রমে আমরা কাফন বাবদ একটা টাকা দিয়ে এসেছি আর কি। আর বাকি 2 জন শনাক্তকরণের কাজ চলছে। বৈরবী নামে একজন সিঙ্গার, তিনিও কিন্তু এই দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন। এটি হচ্ছে বেঙ্গল পরিবহন এবং বেঙ্গল পরিবহনের যে বাসের নম্বর হচ্ছে ঢাকা মেট্রো 125987 এবং গাড়িটির হেডলাইট এখন পর্যন্ত জ্বালানো রয়েছে, অর্থাৎ যে ফগ লাইট যেটি রয়েছে আমরা বলতে পারি, সেই ফগ লাইটটি কিন্তু এখনো কিন্তু জ্বালিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই যে দুর্ঘটনার পর আসলে এই বাসের চালকের কি অবস্থা হচ্ছে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। এমনকি এখানে আমরা একটা বিষয় দেখার চেষ্টা করবো যে শীতাতপ নিয়ন্ত্রিত বাস, এই বাসের অবস্থা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল, যাদের সাথে কথা হয়েছে, আমাদের যেটা ধারণা হচ্ছে যে বেঙ্গল যে বাসটা ছিল, ওই যিনি চালক ছিলেন তিনি হয়তো বা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা এরকম কোনো সমস্যা, এটা সবার ধারণা আর কি। কংক্রিট উনি নিজেও তো আহত, এখন ওসমানী হসপিটালে আছেন। তো এটা হতে পারে, কারণ এটা সবাই বলছেন এরকম, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা বাসের ভিতরে ছিলেন, কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মতামত এটা হতে পারে। এটা এরকম যে বেঙ্গলের যিনি ড্রাইভার ছিলেন তিনি হয়তো বা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা একটু তার তন্দ্রা ছিল আর কি, এরকম। আসলে অনেক মানুষ মারা গেল, প্রায় 12 জন মানুষ মারা গেল এবং অনেকে কিন্তু আহত হয়েছে। আসলে বিষয়টি কিভাবে দেখছেন বা আসলে দেখছি না, পুঞ্চি 12 জন গেছেন মানুষ, আর রাস্তা আমরা দেখছি না, পুঞ্চি মারা গেছেন যে কেউ কইরা 16 জন, কেউ কইরা 9 জন, কেউ কইরা 9 জন দেখছি না, রাস্তাতে আসলে গাড়িটা আসলে দ্রুত গতিতে চালানো উচিত কিনা দ্রুত গতিতে গাড়ি চালানো উচিত বুঝা যার, তো গাড়ি একটু যত আছে বুঝা যায়। কারণ হঠাৎ করে এরকম একটা ঘটনা, এত বড় ধরনের একটা দুর্ঘটনা, এটা আমাদের কারোরই কাম্য নয়। আমি শেরপুর থানায় আমাদের 7 জন ইনসিডেন্ট ডেথ যারা ছিলেন 7 জন, ওই 7 জনকে শেরপুর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে। তো আমরা ওইখানেই ছিলাম এতক্ষণ, ওখান থেকে এখানে আগেও আসছিলাম, এখন আবার একটু ভিজিট করতে আসলাম আর কি। এখন আহত যারা আছে তাদেরকে খুব দ্রুততার সাথে আমরা বলেছি যে ওসমানী মেডিকেলে তাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আসলে এটা কোনোভাবেই কাম্য নয়। আমি সবার কাছে বা আপনাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করব যে এই ধরনের দুর্ঘটনাগুলো কিভাবে অ্যাভয়েড করা যায় বা কিভাবে আরো দুর্ঘটনাটা কমানো যায়, আমরা এটা নিয়ে রিসার্চ করছি বা আমরা এটা নিয়ে একটু বোঝার চেষ্টা করছি। আপনারাও সহায়তা করবেন ইনশাল্লাহ। দেশবাসীর কাছে আসলে দোয়া চাওয়া ছাড়া তো এখন আর আমার কিছু বলার নেই। সবাই দোয়া করবেন, যারা আহত হয়েছে অন্তত আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন। অনেকে বলছেন যে রাস্তার ত্রুটি রয়েছে, অনেকে বলছেন যে রাস্তার উসমানীপুর উপজেলার গোয়ালাবাজার, তারপর এমনকি দক্ষিণ সুরমা লালাবাজার এলাকায় কিন্তু রাস্তার বেহাল দশা। এই দুর্ঘটনাকে অনেকেই এই বিষয়টি ভাবছেন, রাস্তার বেহাল দশা, এই বিষয়টি কিভাবে দেখছেন? এখন গোয়ালাবাজারে যে বাজারটার জন্য যে অসুবিধাটা হচ্ছে, ওটার জন্য আমরা চেষ্টা করছি। প্লাস এই রোডটাতে তো আসলে রাস্তার তেমন সমস্যা নাই, কিন্তু কেন হচ্ছে সেটা খতিয়ে দেখছি আমরা। এই রোডটাতে তো সমস্যা নাই, কিন্তু অ্যাক্সিডেন্ট গুলো আপনারা জানেন এই রোডটাতে বেশি হয়। তো দেখি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো একটা সুরাহা বের করা যায় কিনা খুব দ্রুতই আমি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দুর্ঘটনার অন্যতম কি কারণ হতে পারে বলে ধারণা করছেন? এটা ওসি সাহেব বা যারা প্রত্যক্ষদর্শী ছিল, যাদের সাথে কথা হয়েছে, আমাদের যেটা ধারণা হচ্ছে যে বেঙ্গল যে বাসটা ছিল, ওই যিনি চালক ছিলেন তিনি হয়তো বা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা এরকম কোনো সমস্যা, এটা সবার ধারণা আর কি। কংক্রিট উনি নিজেও তো আহত, এখন ওসমানী হসপিটালে আছেন।
তো এটা হতে পারে, কারণ এটা সবাই বলছেন এরকম, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা বাসের ভেতরে ছিলেন, কয়েকজনের সাথে কথা বলেছি, তাদের মতামত এটা যে হতে পারে এটা এরকম যে বেঙ্গলের যিনি ড্রাইভার ছিলেন তিনি হয়তো বা একটু ঘুমন্ত অবস্থায় ছিলেন বা একটু তার তন্দ্রা ছিল আর কি, এরকম কোনো সমস্যা হতে পারে। এই যে দুর্ঘটনায় একটা শিশু মারা গেছে, আমরা বাচ্চা মারা গেছে। সর্বশেষ পরিবহন চালক যারা রয়েছে তাদের যে কি মেসেজ থাকবে? পরিবহন চালক যারা আছে তাদের প্রতি আমাদের একটাই মেসেজ যে তারা যেন সরকারি নিয়ম যেটা আমাদের যে 8 ঘন্টার বেশি কেউ ড্রাইভ করতে পারবে না একটানা, এই জিনিসটা যদি একটু স্ট্রিক্টলি, আমি বিআরটিএ বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো, এটা যদি একটু স্ট্রিক্টলি মেনটেন করা যায়, 8 ঘন্টার বেশি কোনো চালক একটানা ড্রাইভ করবে না, তাকে চালক পরিবর্তন করতে হবে, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে রাতের বেলা যেই ইয়াগুলা চলে, স্পেশালি বড় দূরপাল্লার বাসগুলা যেগুলা চলে, খুব রেকলেসলি গাড়িটা চালায়। তো এই রেকলেসলি তারা যেন না চালায়, পরিবহন মালিক সমিতি যারা আছে তাদের একটু হস্তক্ষেপ প্রয়োজন, কারণ তারা ড্রাইভারকে যেন সেইভাবে ট্রেন করে, আর সরকারের যে ট্রেনিং গুলো থাকে সেগুলো যেন তারা সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করে। তারপর আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আরো কোনো সুরাহা বের করা যায় কিনা বা আপনাদেরও পরামর্শ নেব, সেটা আমরা চেষ্টা করবো আর কি। এটা দিয়ে সর্বশেষ একটি প্রশ্ন হচ্ছে ম্যাম, আমরা প্রায় সময় দেখি ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় এই রোডে অধিক দ্রুত গতিতে পাল্লা দিয়ে তারা কিন্তু বাস ওভারটেক করে এবং দুর্ঘটনার অন্যতম কারণ। এই বিষয়টি কিভাবে দেখবেন? এই বিষয়টির কথাই তো বললাম যে এটা অ্যাকচুয়ালি রাতের বেলা স্পেশালি যে বাসগুলো চলে সেগুলাই কিন্তু এটা বেশি ঘটিয়ে থাকে। তো রাতের এই বাসটা কিন্তু রাতেই আসছিল, ঢাকা থেকে ছেড়ে আসছিল রাতের বেলা, তো ওই সময় রাস্তাটা একটু নীরব থাকে এবং তারা খুব রেকলেসলি গাড়িগুলো চালায়। তো এটার জন্য পরিবহন শ্রমিক মালিক যারা আছে বা বাসের ড্রাইভার যারা আছে তাদের একটু আমি অনুরোধ করে বলবো যে ওনার একজনের ভুলের কারণে কিন্তু অনেকের জীবনের এরকম জীবন নষ্ট হয়ে যায়। এই বিষয়টা যেন তারা গুরুত্বের সাথে দেখে, আর সরকারের আরো যদি ট্রেনিং বাড়ানো যায়, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা সুপারিশ করবো যে ড্রাইভারদেরকে খুব কিছু ট্রেনিং বা তাদের এয়ার বিষয়গুলো যেন আর একটু গুরুত্বের সাথে দেখা হয়, আর লাইসেন্সবিহীন ড্রাইভার যারা তাদেরকে শনাক্ত করে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়। তাদের মাধ্যমে দুর্ঘটনা বেশি ঘটে বলে আমার ধারণা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট ওসমানীনগর উপজেলার নির্বাহী অফিসার, ওনার সাথে আমরা কথা বলছিলাম। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দর্শক, আপনারা দেখছেন যে আমরা কথা বলছিলাম ওসমানীনগর উপজেলার। হাইওয়ে থানায় পাঠিয়েছিলাম স্পট ডেট, মহিলা ছিল, তো মহিলা আছে আর বাকি 4টা লাশ আমরা হ্যান্ড ওভার করে ফেলেছি অলরেডি, 5 জন, আর 2 জনেরকে এখনো শনাক্ত করা যায়নি। তারা তাদের বিষয়টা পিবিআই দেখছে, তাদের ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করে তাদের তথ্যটা কালেকশনের চেষ্টা করছে। আর ওসমানীনগর উসমানী মেডিকেলে তো পাঠানো হচ্ছিল 13 জন, 13 জনের মধ্যে আমাদের সর্বশেষ পর্যন্ত আমরা জানিয়েছিলাম 2 জন মারা গিয়েছেন। আপডেট তথ্যটা এখন আমার কাছে নেই। এখানে ওখানে আরো আহত করে আরো 16 জন টোটাল মনে হয় আহত হয়েছে এখন পর্যন্ত। আপনার নাম পরিচয় দেবেন? আমি উপজেলা নির্বাহী অফিসার মনোহর আশিস। দর্শক, আমরা কথা বলছিলাম সিলেট ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার, ওনার সাথে আমরা কথা বলছিলাম, এবং সর্বশেষ আসলে যে দুর্ঘটনা নিয়ে আসলে তিনি যে ব্রিফ করছিলেন, আসলে ইউনিক পরিবহন এবং বেঙ্গল পরিবহনের মধ্যে যে দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই দুর্ঘটনার স্থান থেকে তিনি কিন্তু কথা বলছিলেন। প্রিয় দর্শক, এই সবাই লাইভ দিল কথা বলবে। যাই হোক দর্শক, যেমনটা আমরা উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম যে বেঙ্গল পরিবহন লিমিটেডের চালক যিনি ছিলেন তিনি কিছুটা হয়তো তন্দ্রাভাব ছিল, যার কারণে এই সংঘর্ষ সংঘটিত হয়েছে এমনটা তিনি বলছিলেন। তবে ইউনিক পরিবহনের যাত্রী সহ চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং সর্বমোট 12 জন নিহত হয়েছেন যেমনটা বলছিলেন, আপনারা দেখছিলেন। এবং ঠিক সামনে রয়েছে কিন্তু দেখুন একটি মোটরসাইকেল কি পরিমাণ বেপরোয়া গতিতে গেল, সেই দুর্ঘটনা কিন্তু আসলে কিভাবে সংঘটিত হয় দেখুন প্রিয় দর্শক।